60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতির প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ চলছে পুরো দমে। পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। আগামী বছরের মাঝামাঝি কাজ শেষের আশা। এবং শীত আসতে ঘন কুয়াশায় বন্ধ থাকছে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল। ফগ লাইট না থাকায় বিড়ম্বনা, হাজার হাজার যাত্রীর দুর্ভোগ। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। কুষ্টিয়ায় নির্মাণাধীন অবস্থায় ভেঙে ফেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পুনরায় নির্মাণের কাজ শুরু হয়েছে। সকালে কুষ্টিয়া পৌরসভায় 5 রাস্তার মোড়ে ভাস্কর্যের ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় স্থাপনে কাজ শুরু হয়। গত 4 ডিসেম্বর রাতে 2 যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ডান হাত ও মুখাবয়ব। এ ঘটনার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। প্রতিবাদে রাজপথে নামেন সর্বস্তরের মানুষ। পরে সিসিটিভি ফুটেজ দেখে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 2 মাদ্রাসা ছাত্রসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাপ্পি। ফয়সাল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর এবং ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী যে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মানববন্ধন ঠিক এই মুহূর্তে চলছে অপরাজেয় বাংলার পাদদেশে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নিয়েছেন এবং এই মানববন্ধন থেকে তারা বলছেন যে একটি উগ্র মৌলবাদী অপশক্তি ভাস্কর্য বিরোধিতার নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে এবং এটি বলছেন যে 71 এবং 75-এর পরাজিত শক্তিরাই এর মূল ইন্ধনদাতা হিসেবে তারা বলছেন। এবং এখান থেকে শিক্ষকরা যে বিষয়টি বলছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু এই কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ শিক্ষক হিসেবে তাদের যে দাবি আমরা এখান থেকে দেখছি বা সারা দেশের শিক্ষকদের প্রতি যে আহ্বান, সেটি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদেরকে যাতে কেউ বিপথে না নিতে পারে, মৌলবাদে না ঠেলে দিতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা এখান থেকে বলছেন। শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন, একই সঙ্গে সাধারণ শিক্ষক যারা রয়েছেন, সবাই কিন্তু এখানে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছেন। এবং একটু বিষয় না বললেই নয় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জাতির যে কোনো সংকট বা ক্রান্তি লগ্নে কিন্তু এগিয়ে এসেছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যে আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেখানে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ, তারপরে কিন্তু তারা আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন এবং করে যাচ্ছেন। ঠিক একইভাবে আজকে দেখছি আমরা এই যে আন্দোলন প্রতিবাদের যে একটি আতুরঘর, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আজ আন্দোলনে নেমেছেন এবং তারা এই যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বারবার বলছেন যে এর পেছনের যে মূল ইন্ধনদাতা, তাদেরকে যেন গ্রেফতার করা হয়। অর্থাৎ যারা এই ভাস্কর্য ভাঙার কাজটি করেছেন, তাদেরকে যেমন গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার করার যে আরও যদি কেউ থেকে থাকে তাদেরকে যেন গ্রেফতার করে এবং তাদেরকে যারা ইন্ধন দিয়েছে তাদেরকেও যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে এখন থেকে 10 মিনিট আগে আরও একটি অনুষ্ঠান শেষ হয়েছে, যেটি অনুষ্ঠিত হচ্ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে। সেখানে ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে তারা এসেছিলেন এবং এখানে ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সেই অনুষ্ঠান থেকেও কিন্তু বারবার তারা যে আহ্বানটি জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে ব্যবহার করা হচ্ছে এই যে এই ন্যাক্কারজনক কাজগুলোতে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, সুতরাং শিক্ষকরাই পারে শিক্ষার্থীদেরকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে মূল্যবোধে অর্থাৎ দেশপ্রেমে এবং স্বাধীনতার যে দেশাত্মবোধ, সেই দেশাত্মবোধে উজ্জীবিত করতে। সুতরাং শিক্ষকদেরকে এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিতে হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল ফয়সাল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এখন যে প্রতিবাদটি চলছে, মানববন্ধনটি চলছে শিক্ষক সমিতির পক্ষ থেকে, তার সবশেষ খবর। ফয়সাল। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে
মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সহকর্মী রাশেদ বাপ্পি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা ধৃষ্টতা যারা দেখিয়েছে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একটি মহল ভাস্কর্য ইস্যুকে রাজনৈতিকভাবে দেখছে, তাই এটি মোকাবেলা করা হবে রাজনৈতিকভাবেই। বুঝে শুনে পরিস্থিতিটা আমাদেরকে ট্যাকেল করতে হবে। এখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে এখানে আবার আমাদের দেশে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ ইস্যু। প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকেল করছেন সেভাবে। আমরা অহেতুক যে দেশে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই না। সারা দেশে বঙ্গবন্ধু সকল মুরাল ও ভাস্কর্যের নিরাপত্তার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল, ফয়সাল, আজকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুরুতেই কিন্তু কুষ্টিয়ায় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে সেটির বিষয়ে মন্তব্য করেছেন। তারা আদালত বলছেন যে এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এরপরই কিন্তু আদালত সারা দেশের যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে এবং প্রতিকৃতি রয়েছে যেখানে স্থাপন করা হয়েছে সেই প্রতিকৃতির নিরাপত্তা দিতে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শক সহ সবাইকে নির্দেশ দিয়েছেন তারা যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মুরালের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেয় সে বিষয়টি আদালত নির্দেশ দিয়েছেন। এবং একই সাথে মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিব সহ সবাইকে যেটি বলা হয়েছে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এরই মধ্যে যে দেশের 63 জেলায় 380টি উপজেলায় যে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে সেটিরও যেন তারা নিরাপত্তার বিষয়টি তদারকি করেন। তো এটি নিয়ে কিন্তু আরেকটি রিট বিচারাধীন রয়েছে। আগামীকালকে সেই রিটের শুনানি হবে। সেই রিটে যেটি চাওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা চাওয়া হয়েছে। আজকে সকালে এই রিটটি আদালতে উত্থাপন করা হয়। আদালত বলেছেন যে আগামীকালকে দুপুর 1:30টায় এ বিষয়ে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শুনানি হবে। শুনানিতে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল। এবং আদালত বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে চলমান যে উত্তেজনা সেটি নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় আইনজীবীরা সেই প্রার্থনা করেছেন। এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি হলে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেটি প্রতিরোধেও কিন্তু ওই রিটে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং ভাস্কর্য মূর্তি নিয়ে যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে সেটি বিষয়ে জনগণকে সচেতন করার জন্য একটি নির্দেশনা চাওয়া হয়েছে। ওই রিটটি শুনানি হবে আগামীকালকে দুপুর 1:30টায়। আর আজকে যেটি হয়েছে যে দেশের সকল জেলায় শুধুমাত্র বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে এবং প্রতিকৃতি রয়েছে তার নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল ফয়সাল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। ফয়সাল। সহকর্মী আফজাল হোসেন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও অত্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার 2টি মামলার আবেদন আদালতে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে মামলা দুটির আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিক, অন্যটির বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মাওলানা মামুনুল হক ও জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জিশান মাহমুদ। অন্য প্রসঙ্গ, 60,000 টাকার এসি কেনা হয়েছে 4,88,000 টাকায়। আবার 9 লাখ টাকার সোলার প্যানেল কিনেছে 41 লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এসবই ঘটেছে
ডাক বিভাগের আলোচিত সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে নয়ছয় হয়েছে ৩৬৫ কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদাত রহমতুল্লাহ, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত, দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারা দেশে ৩৬৫ কোটি টাকা ব্যয় ১৪টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি দেখানো হয়। ৬০,০০০ টাকার এসি ৪,৮৮,০০০ টাকা, ৫৩ লাখ টাকার জেনারেটর ৭৪ লাখ টাকা, ২২ লাখ টাকার ফর্কলিফট ৫০ লাখ টাকা, ৯ লাখ টাকার সোলার প্যানেল ৪১ লাখ টাকা, ৫,০০০ টাকার পজ মেশিন ৩৫,০০০ টাকা দেখানো হয়েছে। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পজ প্রিন্টার, বারকোড স্ক্যানার, বারকোড লেবেল প্রিন্টার করে থাকি। পজ প্রিন্টার প্রাইস হলো ৫,৮০০ টাকা। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন ১৭,০০০ পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি, এমনকি দফায় দফায় ফোনে যোগাযোগ করেও কারো সাড়া মেলেনি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটায় কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে তো আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আমার সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংশ্লিষ্টরা মনে করেন ডাক বিভাগ আধুনিকতার নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেসব প্রকল্প কিছু কর্মকর্তা বানিয়েছে লোপাটের হাতিয়ার, ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের খবর। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এই উড়াল পথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে ৯.৫ কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে, এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় ৯.৫ কিলোমিটার। এর মধ্যে নদীতে থাকছে ৬.১৫ কিলোমিটার, আরও ৩ কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য ১৬৭০ মিটার আর মাওয়া প্রান্তে ১৫৭৮ মিটার। সেতুতে গাড়ি চলবে ৪ লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ প্রায় শতভাগ শেষের দিকে। ২০১৬ সালে শুরু করা এই কাজ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট ২০২১ জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য ৪৪টি আর জাজিরা প্রান্তে ৪৭টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও।
2021 সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভারতে ফাইজারের পর এবার নিজেদের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়েছে দেশীয় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার অনুমোদন চাওয়ার একদিনের মাথায় জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট। রোববার ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে যৌথভাবে ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড নামের এই ভ্যাকসিন নিরাপদ বলে এরই মধ্যে জানিয়েছে ব্রিটেন ও বাহরাইন। পুনে ভিত্তিক এ প্রতিষ্ঠানটির ভ্যাকসিন ডিসেম্বরের শেষ নাগাদ অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে BIWTA। এই মুহূর্তে সোয়ারিঘাট এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। হ্যাঁ ফয়সাল, উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে একটি 5 তলা উঁচু সমান একটি স্থাপনা উচ্ছেদ করছে BIWTA, যেটি কিনা সোয়ারিঘাটের একটু পশ্চিমে বুড়িগঙ্গার তীর দখল করার অভিযোগে এটি উচ্ছেদ করা হচ্ছে। আপনি সেটি কিন্তু এখন দেখছেন, সেই স্থাপনাটি এই মুহূর্তে এখানে উচ্ছেদ চলছে। এটি কিন্তু একদম আপনি দেখছেন যে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা মতো উঁচু এই স্থাপনাটি, সেটি কিন্তু এই মুহূর্তে BIWTA উচ্ছেদ করছে। তো আমরা কিন্তু সেটি এখন দেখছি যে উচ্ছেদ BIWTA চালাচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাকে যে বিষয়টি আরেকটু বলতে চাই, যেখানে উচ্ছেদ নিয়ে কিন্তু কিছুটা হলেও প্রশ্ন বা দ্বিমুখী আচরণ, এমন একটি প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন যে মূলত BIWTA উচ্চ আদালতের কথা বলে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করছেন, এমন একটা অভিযোগ করেছে। আমার ডান পাশে যে স্থাপনাগুলো দেখছেন, আমরা এ পর্যন্ত দেখেছি মোট 4টি স্থাপনা। আপনি আমার ডান দিকে যদি একটু আমি আপনাকে দেখাই, 1টি 2টি এবং নীল যে ভবনটি 3টি এবং এরপরে আরেকটি স্থায়ী ভবন রয়েছে। এই 4টি স্থাপনা BIWTA এখন পর্যন্ত বাদ দিয়ে এসেছে। সেটি তারা বলেছেন যে তাদের হাইকোর্টের বা উচ্চ আদালত থেকে একটি নিষেধাজ্ঞা বা স্টে অর্ডার এই স্থাপনার মালিকরা নিয়ে এসছেন বলে তারা উচ্ছেদ করছেন না। যদিও সাধারণ মানুষজন কিন্তু এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা বলছেন যেহেতু উচ্চ আদালতের নির্দেশেই এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা হচ্ছে, তাহলে কেন আবার উচ্চ আদালতের এমন বিষয়টি তারা আমলে নিচ্ছেন। এবং সেই আমলে নিয়ে কিন্তু আমরা দেখেছি 2019 সালের জানুয়ারি মাসে যখন এই উচ্ছেদ শুরু হয়েছিল, তখন কিন্তু এই যে নিষেধাজ্ঞা বা স্টে অর্ডারগুলো, তখন কিন্তু আমরা এগুলোকে আমলে নিতে দেখিনি BIWTA-কে। এবার কিন্তু তারা এইগুলো আমলে নিয়ে সাধারণ মানুষ কিন্তু কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এবং এই উচ্ছেদকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় যেহেতু এসব স্থাপনায় বা এসব ছোট ছোট ঘরে নিম্ন আয়ের মানুষই বেশিরভাগ বসবাস করতেন, তো এই এলাকা কিন্তু হাজার হাজার মানুষ জমে গিয়েছেন এবং তারা কিন্তু চারপাশে ভিড় করছেন উৎসুক জনতা। তবে উচ্ছেদ নিয়ে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে রয়েছেন। তো নিশ্চয়ই আমরা আপনাকে পরবর্তীতে জানাবো এই উচ্ছেদটি কী চলছে এবং কেন তারা অন্যান্য স্থাপনাগুলো ফেলে রেখে আসলে BIWTA, তা নিয়েই আমরা শেষ দিকেই তাদের যে মন্তব্য BIWTA সেটি জেনে আপনাদেরকে জানাবো। তো আমার কাছে ছিল সবশেষ। ফয়সাল। সরাসরি জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে কমছে তরঙ্গের দাম। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে 5G নিলামে সুবিধা পাবে মোবাইল অপারেটরগুলো, স্বল্প মূল্যে সেবা পাবেন গ্রাহক। ঘন কুয়াশা নামতেই শিমুলিয়া বাংলাবাজার ফেরি চলাচল একেবারে বন্ধ থাকছে। এতে চরম বিড়ম্বনায় পারাপারের মানুষ। কিন্তু শীত মৌসুমে আটকে পড়া ফেরি উদ্ধারের ব্যবস্থা ছাড়া কুয়াশা মোকাবিলায় আর কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছে BIWTC। খাট ব্যবহারকারীরা বলছেন, আধুনিক যুগে কুয়াশার কার্যকর ফগলাইট স্থাপন করে সংকট মোকাবেলা সম্ভব। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ঘন কুয়াশায় ঘন্টার পর ঘন্টা ফেরি চলাচল বন্ধে চরম বিড়ম্বনায় মানুষ। আর পণ্য পারাপার ব্যাহত হয়, ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। কিন্তু শীতের এই মৌসুমে কুয়াশা মোকাবেলায় কোনো ব্যবস্থাই নেই BIWTCর। কিন্তু ঘাট ব্যবহারকারীরা বলছেন, এই যুগে কার্যকরী ফগলাইট স্থাপন করে সংকট মোকাবিলা সম্ভব। এয়ারপোর্ট থেকে রাত্র 3:30 এখানে ঘাটে আছি,
ফ্যামিলির সমস্ত লোকজন। আইসা ফেরির ভোগানি করতে করতে পেশা নিয়ে গেছে গা। যদি ফেরির মধ্যে একটা লাটের সিস্টেম থাকতো তাহলে না এসে ফেরি চলাচল করতে পারতো। ফেরিতে এই ব্যবস্থাটা নেই, এটা তো খুবই দুঃখজনক। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন প্রকৃতিকে মেনেই দুর্ঘটনা এড়াতে ফেরি ঘন কুয়াশাকালীন সময়ে পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। প্রকৃতির সাথে লড়াই করে আমাদের লোকরাও চেষ্টা করে যতটুকু ফেরি কুয়াশা করে আমরা ফেরি চলাচলের চেষ্টা করি এবং আশা করি যে এই অবস্থায় আমাদের চলতে হবে এবং আমরা তো আশাবাদী যে আগামী বছর পদ্মা সেতু হলে জনগণের এই ভোগান্তি অনেকটাই লাঘব হবে। আর এই সংসদ সদস্য বলছেন ফেরিগুলোতে আধুনিক ফগলাইট স্থাপন এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, উনি অবশ্যই এই দুর্ভোগ বুঝবেন এবং আমাদের যে এখন নৌ প্রতিমন্ত্রী আছেন, আমার মনে হয় যে উনি এই জনগণের দুর্ভোগের মনের কথা বুঝতে পারবেন এবং অবশ্যই ফেরিগুলোতে অত্যাধুনিক ফগলাইট লাগিয়ে মানুষের এই দুর্ভোগটাকে কাটাতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন প্রতি বছর ঘন কুয়াশায় ফেরি বন্ধে কোটি কোটি টাকার ক্ষতি হয়। বিআইডব্লিউটিসি বলছে এই রুটে চলাচলকারী 16টি ফেরির 2টি ফেরিতে ফগলাইট রয়েছে, তবে সেগুলো এখন আর কার্যকরী নেই। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বঙ্গবন্ধু টি-20 কাপে প্রথমবারের মতো হারের তিক্ততা পেলেও শীর্ষস্থান ধরে রেখেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। 5 ম্যাচ শেষে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে রাজত্ব ধরে রেখেছে মোহাম্মদ মিঠুনের দল। আসলে শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জেমকন খুলনা। 6 ম্যাচে 4 জয় আর 2 হারে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাহমুদুল্লাহ বাহিনী। দলে অন্যরা ভালো করলেও এখনও স্বরূপে ফিরতে পারেননি খুলনার সেরা তারকা সাকিব আল হাসান। 6 ম্যাচে 3 জয় আর 3 হারে 6 পয়েন্ট নিয়ে তিনি আছে মুশফিকের বেক্সিমকো ঢাকা। 6 ম্যাচে 2 জয় মিনিস্টার গ্রুপ রাজশাহীর সংগ্রহ 4 পয়েন্ট। 5 ম্যাচে 2 পয়েন্ট পেলেও এখনও আশা শেষ হয়ে যায়নি তামিমের বরিশালের। শেষ ম্যাচে রাজশাহীর হারে বেঁচে আছে বরিশালের সম্ভাবনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 60,000 টাকার এসি কিনেছে প্রায় 5 লাখ টাকায়। দেশ জুড়ে ডাক বিভাগের মেল সেন্টার নির্মাণের নামে ভদ্রের আরও দুর্নীতি প্রমাণ। 365 কোটি টাকা নয় ছয়। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।